ধরা পড়ার আগেই ঋষিকে নিজের সব সত্যি জানাচ্ছে উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় গ্রামের বাড়িতে চলে গেছে শঙ্খু। আসানসোলে উজিদের গ্রামের বাড়িতে গিয়ে সবাইকে জিজ্ঞেস করতে থাকে হরিপ্রসাদের মেয়েদেরকে ঠিক কেমন দেখতে। এরপর স্থানীয় কিছু লোকজন বলে, ছবি তো আমাদের কাছে নেই, তবে মান্তুদের কাছে থাকলেও থাকতে পারে। কিন্তু মান্তু বলে যাদের বাড়িতে যায় তাদেরকে জিজ্ঞেস করলে দেখা যায় তাদের বাড়িতে নাকি আগুন লেগে গেছিল, তাই যা যা ছিল সব কিছুই পুরো ছারখার হয়ে গেছে। কোনোভাবেই ছবি সে জোগাড় করতে পারবে না। শঙ্খ তখন বলে, যা, কোথাও একটা আশা ছিল আর সেই আশাটাও যেন নিভে গেল। এবার কি করব? ভাবলাম ছবিটা পেয়ে গেলে বাড়িতে গিয়ে সবাইকে দেখাবো, কিন্তু কোনোভাবেই কোনো কিছুই যেন পাওয়া যাচ্ছে না। এদিকে ঋষির মা উজিকে দিয়ে শপথ করিয়ে নেয় যে কোনো পরিস্থিতিতেই উজি যেন ঋষিকে ছেড়ে কোথাও না যায়। উজিকে ভালোভাবে বুঝিয়ে বলে যে ঋষি উজিকে ঠিক কতটা ভালোবাসে, কিন্তু উজি কী করবে কিছুই বুঝে উঠতে পারে না। এর মধ্যেই নিশার পায়ে অনেকটা সেলাই পড়েছে। ভানু নিশাকে নিয়ে আসে ধরে ধরে আর বলে, দেখ, তোর পায়ের অবস্থা কিন্তু একদমই ভালো না, আর এই পা নিয়ে তুই যদি বেশি হাঁটাহাঁটি করিস তাহলে কিন্তু সেলাইটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকবে, আর সেখানে কিন্তু তুই অনেক বড় বিপদে পড়বি। এরপরে নিশা বলে, ছাড় তো, বিপদকে না এই নিশা আর ভয় পায় না। শোন না, উজির সাথে কথা হয়েছিল, ওই ঋষি ব্যানার্জি এখন কেমন আছে? ভানু তখন বলে, ঋষি ব্যানার্জি এখন ভালো আছে, সম্ভবত আজকেই বাড়ি ফিরে যাবে, আর ওদের বাড়িতে তো ক্রিসমাস উপলক্ষে পার্টিও রয়েছে, তোকে তো ইনভাইট করেছে, তুই যাবি না? কিন্তু নিশা, তুই এই পা নিয়ে কী করে যাবি বলতো? তুই এই পা নিয়ে গেলে তো ধরা পড়ে যাবি, কি করে বাঁচাবি নিজেকে? নিশা বলে, তুই এত চাপ নিচ্ছিস কেন? দেখ না আমি নিজেকে ঠিক কি করে বাঁচাই। এর মধ্যেই ফোন করেছে অফিসার জিৎ বাসু আর বলে, কি ম্যাডাম, আজকে আসছেন তো বোনের বাড়িতে? আজ তো একটা বড় পার্টি আছে, আপনি না থাকলে কিন্তু পার্টিটা জমে না, যাই বলুন না কেন। নিশা বলে, হ্যাঁ যাব তো, আসলে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তো, যখনই কোনো নেমন্তন্ন পাই আর ছুটি পাই তখনই অবশ্যই যাওয়ার চেষ্টা করি, কিন্তু আপনি বলছেন সেটা দেখে একটু অবাক লাগছে। জিৎ বসু বলে, কেন বলবো না বলুন তো? আরে ম্যাডাম, আমাদেরও তো মন বলে কিছু আছে, তাই না? চিন্তা করবেন না, আমিও ঠিক সময়ে চলে আসব। এই বলেই ফোনটা কেটে দেয়। এদিকে ঋষি বাড়িতে ফিরে এসেছে, আর সেটা নিয়ে সবার মনের মধ্যেই একটা দারুণ আনন্দ কাজ করছে। সবাই ছুটে এসে বলে, ওই তো দাদাভাই চলে এসেছে, দাদাভাই তোকে দেখে যে আমাদের কি আনন্দ লাগছে। তুই বাড়িতে যে কটা দিন ছিলিস না, বাড়িটা যেন একটা মরুভূমিতে পরিণত হয়েছিল। ঋষি তখন বলে, যাক, আমি ফিরে এসেছি, তাহলে আর কোনো অসুবিধা নেই তো? এরপরেই উজিকে নিয়ে আসে শোভাদেবী আর বলে, জানিস তো, ঋষির জ্যোতির জন্যই তুই একেবারে সুস্থ হয়ে ফিরে এসেছিস। জ্যোতি অনেকটা রক্ত দিয়ে তোকে বাঁচিয়েছে। ঋষি তো শুনেই খুশি হয়ে যায় আর ভাবে, সত্যি জ্যোতির মন অনেক বড়, জ্যোতির মতো মন মানসিকতা সবার হয় না। এর মধ্যেই শঙ্খ, দুর্জয় আর ঐশী আবারও গোল্ড মিটিং করতে থাকে, আর তখন শঙ্খ বলে, কি করে যে দুই বোনের আইডেন্টিটিটা জোগাড় করি সেটাই বুঝে উঠতে পারছি না মেশো, সব হিসাবগুলোই কেমন যেন গুলিয়ে যাচ্ছে। মেশো বলে, চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হবেই। আসানসোলে যে পুলিশ অফিসার ছিল সে আমাকে একদিন ফোন করেছিল আর বলেছিল যে ঋষির নামে কেউ যেন অবজেকশন জানাতে এসেছে। তুমি এক কাজ করো, আজকে পার্টি আছে বলে তুমি ওই অফিসারকে ইনভাইট করো শঙ্খ, দেখো ওই অফিসারটা আসে কি না। এরপর সেই পুলিশ অফিসারকে ফোন করলে তখন অফিসার বলে, আমার তো এখন ট্রান্সফার হয়ে গেছে, এই তো আজকেই সবে ট্রান্সফার হয়েছে মেদিনীপুরে, আমি কোনোভাবেই আসতে পারবো না শঙ্খবাবু। এরপর শঙ্খ বলে দেয়, মেশো, ওই অফিসার আসতে পারবে না, তাহলে তো এখন হরিপ্রসাদের মেয়েদেরকে চিহ্নিত করার কোনো রাস্তাই খোলা থাকলো না, কি হবে এখন শঙ্খ? এটাই বলতে থাকে। দুর্জয় বলে, আরে দাঁড়াও দাঁড়াও, ব্যস্ত হলে হবে না, বুঝলে তো, আমাদেরকে মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। আচ্ছা, আমরা ছবি পাবো না তো কি হয়েছে, আমরা তো বিভা আর জ্যোতির ছবি পাঠাতে পারবো, ওদের দুজনকে দেখালেও তো বোঝা যাবে যে ওরা হরিপ্রসাদের মেয়ে কিনা।
এমনিতেই তো ওদের বাবা, ওদের কাজ, ওদের বাড়িঘর নিয়ে প্রথম থেকেই আমাদের ডাউট একটা থেকেই গেছে। তো এটা করলেই আমরা আমাদের ডাউটটাকে একদম ক্লিয়ার করে ফেলতে পারবো। এরপরেই দুর্জয় বলে, শঙ্খ তুমি এক কাজ করো, বিভা আর জ্যোতির ছবি নিয়ে ওই অফিসারকে পাঠিয়ে দাও, আর দেখো আর সবাইকে দেখাও যে এদেরকে চেনে কিনা, তাহলেই আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাব। এর মধ্যেই ঋষি ঘরে চলে এসেছে আর তখনই জ্যোতিকে মানে উজিকে জড়িয়ে ধরে আর বলে, জ্যোতি জানো তো, আমি সারাক্ষণ ভেবে গেছিলাম তোমার কোনো ক্ষতি হয়নি তো। তোমার যদি কোনো ক্ষতি হতো তাহলে আমি নিজেকে সামলাতে পারতাম না, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি আর আমি চাই তুমি ভালো থাকো সারাটা জীবন। এরপরে উজি বলে, আচ্ছা এসব কথা এখন থাক না, আপনি এসেছেন, বিশ্রাম নিন। এর মধ্যেই চলে এসেছে শোভাদেবী আর বলে, ঋষি খাবারটা খেয়ে নে। জ্যোতি তুমি এক কাজ করো, ভেজা কাপড় দিয়ে ওর গাটা ভালো করে মুছিয়ে দাও আর খাবারটা একটু খাইয়ে দাও। ছেলেটা অনেক ধকল সহ্য করেছে, আমি চাই ও একটু আরামসে ঘুমুক। এরপরে উজি বলে, ঠিক আছে, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। এরপর উজি ভালো করে ঋষিকে গাটা মুছিয়ে দেয়, তারপর খাবার খাইয়ে দেয় আর ভাবে, ঋষিবাবুকে যদি আমার জীবনের সবটা বলে দিই তাহলে কি ঋষিবাবু সত্যিই আমাকে ভুল বুঝবে? কিন্তু আমি তো ওনাকে কখনোই ভুল বুঝতে পারছি না, বরং ভুল বোঝাটাকে উনি ঠিক করে দিয়েছেন নিজের হাতে। এদিকেই ক্রিসমাস পার্টি শুরু হয়ে যাচ্ছে, একে একে সবাই উপস্থিত হচ্ছে। নিশাও চলে এসেছে। কাকুমণি বলে, শুনেছ তো আমাদের ঋষির ঠিক কী অবস্থা হয়েছিল? তা এতদিনে একবারও হসপিটালে যাওয়া যেত না ওকে দেখার জন্য? তখনই নিশা বলে, বুঝতে পেরেছিলাম, আসলে আমার কাজটাও তো ছিল, আর কাজটা না করে আমি কি করে যেতাম বলুন তো। শোভাদেবী বলে, ঠাকুরপো ও আসেনি তো কি হয়েছে, ওর বোন একাই সমস্ত দায়িত্ব পালন করে দিয়েছে, এসব নিয়ে আর কথা বাড়িও না। ও এখানে এসেছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এর মধ্যেই উজি তখন ভাবে, ঋষিবাবুকে সবটা জানানোটা দরকার, কারণ যখন আমরা ধরা পড়ে যাব তখন ঋষিবাবুকে আগে থেকেই জানিয়ে রাখাটাই তো ভালো, নাহলে যে সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাবে। এদিকে নিশা চলে এসেছে আর বলে, কিরে কেমন আছে এখন? তখনই উজি বলে, দেখ মানুষটার কি অবস্থা করেছিস। কেন দিদি, তোকে তো আমি বারণ করেছিলাম, তুই কেন আমার কোনো কথা শুনলি না? ঋষিবাবু কোনো অন্যায় করেনি, উনি কোনো অন্যায় করতে পারে না, তোর কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু নিশা বলে, এই শোন, আমার না কোনো ভুল হচ্ছে না, যা বলেছি তা একদম ঠিকই বলেছি। এরপর নিজেকে বাঁচানোর জন্য নিশা সান্টাক্লজ সেজে চলে আসে আর বলে, সবার জন্য গিফট আছে। গিফট দেওয়া হয়ে যেতেই সান্টাক্লজকে ধরে ফেলে অফিসার জিৎ বাসু, আর যখনই তার আসল পরিচয়টা দেখায় তখন সবাই রীতিমতো চমকে যায়।